ইনকাম ট্যাক্সের যে পরিবর্তনসমূহ, অর্থাৎ আমাদের যে ফাইন্যান্স অর্ডিন্যান্সটা পাশ হলো, তার একটা ছোট্ট সংশোধনীয় পাশ হয়েছে। এটি নিয়েও পরে কথা বলবো। তো যারা আইটিপির পরীক্ষা দিচ্ছিলেন, স্পেশালি ভাইবা পরীক্ষা দিচ্ছেন তারা, এবং আমাকে যারা ইনকাম ট্যাক্স এবং ভ্যাট রিলেটেড ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের দেশে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের অনেক স্পেশালিস্ট চার্টার অ্যাকাউন্টেন্ট আছেন। তারা বেশ ভালো জ্ঞান রাখেন এবং এই ক্ষেত্রে কাজ করেন। বাট অনেকেই আমার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ফলো করেন, তাদের রিকোয়েস্ট হচ্ছে, স্যার আপনার কথাগুলো বুঝতে পারি সহজে, প্লাস আপনি যেহেতু এই নলেজটা আমাদেরকে ফ্রি দেন, সো আমরা কোর্স ছাড়াই কিছু কিছু, যদি খুব আপার লেভেলে নলেজ নাও হয়, অন্তত কিছু কিছু জানতে চাই। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে আমাদের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটি পাশ হলো, তার তৃতীয় অধ্যায়টা বলেছে হচ্ছে আয়কর আইন 2023-এর আপনার সংশোধনগুলো, সেটা নিয়ে আমরা এখন ডিসকাশন শুরু করব। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে পরিবর্তন অনেকগুলো আসছে। আমি প্রথম দিকে স্পেশালি যেগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা এবার আইটিপি পরীক্ষা দিচ্ছেন, অনেকেই মনে করছেন যে এটি কি আরেকটু বোঝা দরকার তাদের জন্য, সো সেই ক্ষেত্রে আমি হয়তো ইম্পর্টেন্ট সেকশনগুলো, যেমন আমরা অনেকগুলো পরিবর্তন, একটা আসছে যে কমিশনারদের ডেফিনেশন বা আপনার ইনকাম ট্যাক্সের অর্গানোগ্রামের কিছু জায়গায় সামান্য কিছু পরিবর্তন আসছে, সেটি আপনারা দেখে নিতে পারবেন, ডেফিনেটলি এটাই দেখতে পারবেন। কিন্তু ইম্পর্টেন্ট যে সেকশনগুলো, যেটা আমার কাছে মনে হচ্ছে ম্যাথ নিয়ে, বা আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে চাইব, তখন কিছু কিছু পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার যে এবার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে দাখিলের তারিখ, এটি আগের থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের ব্যক্তি, অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি, ইন্ডিভিজুয়াল যাদেরকে বলা হয়, ও হিন্দু অবিভক্ত পরিবারের, আমরা জানি যে তাদের নভেম্বরের 30 তারিখের হচ্ছে আমাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ। যদিও প্রতি বছরে কিছু কিছু বাড়ানো হয়, সেটি ডিফারেন্ট, বাট আপাতত আমরা জানতে পারলাম দ্যাট ইজ, এটা আগের মতোই আছে। কিন্তু পরিবর্তন কোথায় আসছে, এই জায়গাটায় হচ্ছে একটা নতুন পরিবর্তন আসছে। সেটি হচ্ছে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত আপনার অন্য অন্য করদাতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির নবম মাসের 15তম দিনে, অর্থাৎ যেটা আগে ছিল, আগে কি ছিল, আগে ছিল হচ্ছে সেভেন্থ, আপনার সব 7 মান্থ যেটা ছিল, 7 মান্থের হচ্ছে আপনার 7 মান্থের হচ্ছে 15 তারিখ ছিল, মানে আপনার 15 তারিখ ছিল 7 মান্থের। তো আমরা এইটাকে দেখলাম যে সপ্তম মাসের যে ছিল, এটা পরিবর্তন হয়ে এখন আসছে হচ্ছে নবম মাস। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে 7th মান্থ যেটা ছিল, 7th মান্থ এর 15 তারিখ, অর্থাৎ আমাদের 30 জুন যদি হয়, 30 জুন যদি হয়, তাহলে আমরা পেতাম হচ্ছে 30 জুনের যে ক্লোজ হলো, অর্থাৎ আজকেই হচ্ছে 30 জুন যে ক্লোজ হলো, আজকের পরে আজকে যেসব কোম্পানির রেকর্ড ডেট বা অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ হলো, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ ডেট ছিল হচ্ছে 2026 সালের 15ই জানুয়ারি। ঠিক আছে, 15ই জানুয়ারি ছিল ডেট। বাট এইটাকে বাড়িয়ে আমরা দেখেছি যে 9 মাস করা হয়েছে। 9 মাস মানে হচ্ছে আপনার এখন দেয়া যাবে হচ্ছে আরও 2 মাস বাড়বে, অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি, মার্চে যে দিতে হবে। সো এটা একটা বড় পরিবর্তন, এটা আমার মনে হয় সবারই জানাটা খুবই জরুরি। এটা গেল একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমরা এটা এটা আমরা দেখতে পেলাম, এবং এখানে বিদেশে অবস্থানরত কোনো ব্যক্তি যদি, করদাতা যদি বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতে 90তম দিনের ভিতরে, অর্থাৎ বাইরে থাকেন উনি, আমাদের বিদেশে অবস্থানরত, তাদের হচ্ছে 90 দিনের ভিতরে করতে হবে। তো এই পরিবর্তনটা আপনারা অলরেডি, আমি আগেও একটা ভিডিওতে করেছি, সো এটা আপনারা খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখবেন। এর পরের সেকশন হচ্ছে 33-তে আর একটা বড় পরিবর্তন আসছে। সেকশন 33 যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি পরিবর্তনটা আসছে। সেকশন 33-তে আমরা দেখতে পেলাম যে এখানে আপনার যেটা আমরা, আমাদের এমপ্লয়ার আমাদের যে বেনিফিট দেয়, তাদের ভিতরে একটা বেনিফিট হচ্ছে আমাদের গাড়ি দিয়ে থাকেন, অর্থাৎ আমাদের টপ লেভেলের আমাদের প্রাইভেট অর্গানাইজেশন দেখি যে আমাদের গাড়ি দিয়ে থাকেন। সো গাড়ি দিলে যেটা হয়, যে 1500 সিসির গাড়ির ক্ষেত্রে যেটি আগে ছিল 10,000 টাকা, এটা বাড়িয়ে করা হয়েছে হচ্ছে 15,000 টাকা। 15 সিসির অধিক কিন্তু 2000 সিসির অধিক নয়, এরকমের ক্ষেত্রে 20,000 টাকা। অর্থাৎ আপনার অর্গানাইজেশন, আপনার কোম্পানি যদি আপনাকে 1500 সিসির পর্যন্ত কোনো গাড়ি আপনাকে ফ্যাসিলিটিস দেন, যেটা আপনি ইউজ করবেন, অ্যাভেল করবেন, সেটার জন্য আপনাকে
আপনার ইনকামের সাথে ধরা হবে 15,000 টাকা পার মান্থ একটা বেনিফিট যোগ করে দেয়া আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। সেই জিনিসটাই হবে হচ্ছে যখন 1500-2000 হবে তখন হচ্ছে 20,000 টাকা, এটা আমরা দেখলাম। আর যখন 2000 থেকে 2,500 সিসি হবে তখন 30,000 টাকা, আর 2,500 সিসির উপরে হলে 50,000 টাকা। মানে এটা টপ লেভেল, ধরেন সিও লেভেলের বা এই লেভেলের সাধারণত হয়, সেইটা আমরা একটা পরিবর্তন দেখতে পেলাম। এরপরের আপনার এখানে আপনার আরেকটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে আপনার 39তম সেকশনে 39 সেকশনে আপনি খেয়াল করবেন যে 39 সেকশনে আমাদের যে বড় পরিবর্তনের ভিতরে একটা পরিবর্তন আছে যে গৃহ সম্পত্তি, অর্থাৎ আপনি যদি আমি সেকশনটাকে পড়ি, 2022-23 সালের আপনার যে ইনকাম ট্যাক্স আইন ছিল তার 39 নম্বর সেকশনটা আপনারা দেখবেন। 39 নম্বর সেকশনে আপনি দেখবেন যে এখানে বলা আছে, কি বলা আছে যে আপনার 5 লক্ষ টাকার আপনার কোনো আয়বর্ষে যদি কোনো ব্যক্তি স্বীয় মালিকানাধীন কোনো গৃহ সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি ভাড়া প্রদানের বিপরীতে ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনো ভাবে সমন্বয়যোগ্য অগ্রিম গ্রহণ করে বাবদ গৃহীত অর্থের মোট টাকা 5 লাখ টাকা অতিক্রম করলে এরূপ গৃহীত অর্থ উক্ত আয়বর্ষের বিশেষ আয় খাতে যুক্ত হবে। অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া দিয়ে থাকেন, খুব খেয়াল করে রাখেন, বাড়ি ভাড়া দিলেন, সেটা অফিস হতে পারে অথবা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, বাড়ি ভাড়ার জন্য 3 মাস 4 মাস 5 মাস বা অনেক সময় 1 বছরের অ্যাডভান্স নিয়ে থাকেন, এই টাকার ভিতরে 5 লাখ টাকা পর্যন্ত যদি আপনি কোনো টাকা নেন তাহলে আপনার ব্যাংক ট্রান্সফার ছাড়াও খুব বেশি সমস্যা হবে না, যদিও ব্যাংক ট্রান্সফারটা এনকারেজড। কিন্তু 5 লাখ টাকার অধিক যদি হয় আর সেটা যদি আপনি ব্যাংক ট্রান্সফার না করে ক্যাশে নেন, তাহলে ওই 5 লাখ টাকার বেশি যে পুরো টাকাটাই হচ্ছে আপনাকে এই কারেন্ট ইয়ারে ইনকাম হিসেবে আপনাকে ধরে নেওয়া হবে, বিশেষ খাতে আয় হিসেবে ধরে নেওয়া হবে। সো এটা রিস্কি, অতএব 5 লাখ টাকার বেশি অগ্রিম আসলে নেওয়া যাবে না। এছাড়া আরেকটা এখানে রিলেটেড পরিবর্তন আছে। পরিবর্তনটা এরকম যে বলা হচ্ছে যে যেই ক্ষেত্রে সমন্বয়যোগ্য অগ্রিমের অর্থ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করা হয়, সেক্ষেত্রে অগ্রিম গ্রহণের পরবর্তী 5 বছর অথবা চুক্তির মেয়াদ যেটা কম হবে তার ভিতরে সমন্বয় করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি 6 লাখ টাকা, আপনি 10 লাখ টাকা, যে কোনো অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট আপনি ব্যাংকিং চ্যানেলে অ্যাডভান্স নিয়েছেন বা দিয়েছেন। সো যিনি নিয়েছেন উনি কি করবেন, ধরলাম আমি তর্কের খাতিরে 10 লাখ টাকা উনি নিয়েছেন, ব্যাংকিং চ্যানেলে নিয়েছেন। এরপরে উনি ওনার টেনেন্ট, ওনার ভাড়াটির সাথে চুক্তি করছেন 3 বছর, আর এখানে বলছে কত 5 বছর সর্বোচ্চ। তাহলে 5 বছর এখানে অ্যাপ্লিকেবল হবে না, উনি যে 3 বছর চুক্তি করছে এইটার ভিতরেই এই 10 লাখ টাকা সমন্বয় করতে হবে। অথবা যদি চুক্তিটা করতো 6 বছর, তাহলে 6 বছর না পেয়ে 5 বছর করতো। অর্থাৎ আইদার 5 বছর মানে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত উনি এটা হচ্ছে এই সমন্বয়টা করতে পারবেন, বাট 5 বছরের কম হলে সেই সময়ের জন্য। তো এটা একটা ইস্যু। আর গৃহীত সমন্বয় অগ্রিম বা তাহার কোনো অংশ উল্লিখিত সময়সীমা অতিক্রম করলে, অর্থাৎ 5 বছর ক্রস করে গেল অথবা 3 বছরের চুক্তি করে ফেলছেন, এরপরও আনঅ্যাডজাস্টেড আছে অ্যামাউন্ট, সে অ্যামাউন্টটা ওই বছরের বিশেষ খাতে আয় হিসেবে যোগ হবে। তার মানে আমি আবারও বলি, সেটা হচ্ছে যে 5 বছর আপনার চুক্তি 6 বছর, 5 বছরের পর্যন্ত আপনার ওভার হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু এই টাকাটা আপনাকে 5 বছর ক্রস করলেই 7ম বছরে যেই কিন্তু আপনার যে অ্যামাউন্ট বাকি থাকবে বাকি টাকাটা আপনাকে বিশেষ খাতে আয় হিসেবে গণ্য হবে। আর যদি চুক্তি হয় 3 বছর, তাহলে 3 বছর অতিক্রম হয়ে 4র্থ বছরে যেটুকু অ্যাডজাস্ট করতে পারেন নাই সেই অসমন্বয়কৃত অংশটা আপনার ইনকাম হিসেবে চলে আসবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। এরপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমাদের যে ইনকাম ট্যাক্সের টিডিএস, এটা এখানেই বলা আছে, আমি বলে দিচ্ছি সেটা কি। আমরা খেয়াল করেন যে প্রতি মাসের এখন 15তম 25 মানে চেঞ্জ হয়েছে, গত 25তম দিনে 25 তারিখের ভিতরে আপনাকে হচ্ছে কি দিতে হয়, আপনার হচ্ছে টিডিএস বা হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয়। এটা মান্থলি দিতে হয়, এটা মান্থলি ছিল, এই মান্থলিটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে কোয়ার্টারলি হয়ে গেছে। অর্থাৎ প্রতি মাসের 25 তারিখ যেটা দিতে হতো, এখন প্রতি মাসের 25 তারিখে দিতে হবে না, কোয়ার্টার ওয়াইজ দিতে হবে। কোন কোয়ার্টার? ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার। তাহলে এপ্রিলের 25 তারিখ, তারপরে এপ্রিলের পরে জুলাইয়ের 25 তারিখ, তারপরে হচ্ছে অক্টোবরের 25 তারিখ এবং পরে আবার জানুয়ারির 25 তারিখ। সো এইভাবে আপনি কোয়ার্টার ওয়াইজ আপনি হচ্ছে প্রতি কোয়ার্টারে আপনি হচ্ছে দিতে হবে উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নটা। এটা একটা ইম্পর্টেন্ট চেঞ্জ আসছে। আচ্ছা, আরেকটা চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে আপনার
পারকিউজিট রিলেটেড চেঞ্জ। তো পারকিউজিটের যে চেঞ্জটা সেটি হচ্ছে যে আমি যদি দেখি পারকিউজিট রিলেটেড সেকশনটা হচ্ছে 33। সো আমরা সেকশন 33-র পরিবর্তনটা একটু আলাপ করে নেই। সেকশন 33-তে পারকিউজিটের যে আলোচনা সেখানে কি আসছে খেয়াল করেন। পারকিউজিটের যে আলাপ আসছে সেখানে আমরা দেখতে পারবো যে আপনার 10 লাখ টাকা, অর্থাৎ আপনার আপনার যদি আগের পারকিউজিট লিমিট ছিল 20 লাখ টাকা, এখন সেটা হয়ে গেছে কিন্তু 10 লাখ টাকা। তো এখানে পারকিউজিটের সংজ্ঞাটা দেওয়া আছে 33-এ, আর এই সংশ্লিষ্ট ডিটেইল বলা আছে আপনার হচ্ছে, আমি যদি সেকশনটা একটু দেখে বলি, আমাকে কয়েক সেকেন্ড অ্যালাউ করেন। এটি হচ্ছে আপনার এই সংশ্লিষ্ট কথাগুলো বলা আছে হচ্ছে সেকশন 55। হ্যাঁ, সেকশন 55-তে আপনার হচ্ছে কতটুকু কি অ্যালাউবল হবে এটা কিন্তু বলা আছে। তো সেই সেকশন 55 যদি আমরা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। সেকশন 55-তে আমরা যাচ্ছি। সেকশন 55-তে যে পারকিউজিটি লিমিট 10 লাখ টাকা ছিল, সেই 10 লাখ টাকা বাড়িয়ে এখন করা হয়েছে হচ্ছে আপনার 20 লাখ টাকা। এই যে দেখেন, এই যে আপনার এখানে পড়তে গেলে আপনাকে যেটা করতে হবে, এটা পড়ার সময় ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 55 নম্বর সেকশনে আপনি যাবেন, যে আপনাকে জাস্ট এ মিনিট, সরি, 55 নম্বর সেকশনে যে আপনাকে পড়তে হবে এভাবে মিলিয়ে মিলিয়ে আপনার মেইন আইনের সাথে। এই যে খেয়াল করেন সেকশন 55, সেকশন 55-র আপনার দফা ঘতে আছে হচ্ছে আপনার 10 লাখ টাকা পর্যন্ত আপনার পারকিউজিট অ্যালাউ করা ছিল, যেটি হচ্ছে এখন 10 থেকে 20 লাখ টাকা হয়েছে। এটা ভালো একটা, আপনার অনেক বেশি, বিশেষ করে যেসব বড় অর্গানাইজেশন অনেক এমপ্লয়ি রাখে এবং হাই স্যালারিড এমপ্লয়ি থাকে তাদের জন্য এই পারকিউজিট লিমিটটা, যেটা একসময় খুব কম ছিল, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ করতে করতে 10 লাখ আসছে, এখন সেটা 20 লাখ করা হয়েছে। এটা গুড। আরেকটা জিনিস খেয়াল করেন, যারা হচ্ছে আপনার টেকনিক্যাল নো হাউ সাপোর্ট নেন ফ্রম দ্য ফরেন কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার, যেমন আমি কল্লোল গ্রুপে কাজ করতাম, তাদের ইন্ডিয়ান টেকনিক্যাল নো হাউ নিতে হয়। তো সেক্ষেত্রে টেকনিক্যাল নো হাউ বা রয়্যালটি ফিজ, এটা রয়্যালটি ফিজের কথা বলা আছে। আগে যেটা ছিল হচ্ছে রয়্যালটি ফিজের হচ্ছে 10 নেট মুনাফা 10% আপনি নিতে পারতেন, ঠিক আছে, আর অথবা টার্নওভারের হচ্ছে 6%, সেইটা নেট মুনাফার 15% করা হয়েছে। মানে এখন আপনি যেটুকু প্রফিট করবেন তার 15% পর্যন্ত আপনি রয়্যালটি ফিজ বাবদ আপনার প্যারেন্ট বা প্রিন্সিপালকে পেমেন্ট করতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং পরিবর্তন আসছে। হ্যাঁ, সো এটা আমরা দেখতে পেলাম। এরপরে দেখেন আমাদের সেকশন হচ্ছে এরপরের ইয়েটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনার কাঁচামালের ক্ষেত্রে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের বছরে আমাদের ইয়ারলি একটা টার্গেট ছিল যে ইয়ারলি আমরা কি করতে পারতাম, খেয়াল করেন, ইয়ারলি সর্বোচ্চ গত 2 বছরে ছিল যে 36 লাখ টাকা পর্যন্ত ইয়ারলি আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারতাম। এর বাইরে করলে আমাদের সমস্যা ছিল। সেটি এখন উইথড্র করা হয়েছে। এটা উইথড্র করে এখন বলা হচ্ছে যে আপনার কাঁচামাল, এটা হচ্ছে সেকশন 55 আপনার আগের যে আইনটা পরিবর্তিত হওয়ার আগে আইনে সেকশন 55 আপনার হচ্ছে পড়বেন হচ্ছে ঠ ট এবং ঠ। ট এবং ঠতে কি আছে আপনি দেখেন, ট ঠতে আছে হচ্ছে যে এই যে আপনার হচ্ছে এখানে বলা আছে যে আপনি কাঁচামাল, হ্যাঁ কাঁচামাল বলা হচ্ছে, কাঁচামাল ব্যতীত অন্য কোনো সকল প্রকার পণ্য বাবদ মোট আয়ের 50% এর অধিক ব্যাংকিং চ্যানেল বা অন্য কোনো মাধ্যমে পরিশোধ করা হইয়া থাকলে পরিশোধ মূল্যের 25% হচ্ছে আপনাকে ডিসঅ্যালাউ করে দিবে। তাহলে দেখেন মজার ব্যাপার, সেটা আগে যেখানে ছিল 36 লাখ টাকা, এখন একটা প্রতিষ্ঠান যদি 100 কোটি টাকার কাঁচামাল ক্রয় করে তাহলে তার 50% ব্যাংকিং চ্যানেলে আর 50% অন্যভাবে অ্যালাউ করা আছে। কারণ আমরা জানি যে বিভিন্ন চক বাজার অথবা কোনো ছোট আমাদের নবাবপুরে যে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কেনাকাটা করতে হয়, তো সেই কেনাকাটার ক্ষেত্রে একটা সুবিধা এখানে দেওয়া আছে। কি সুবিধা দেওয়া আছে, যে আপনি চাইলে আপনার সর্বোচ্চ আপনার হচ্ছে যেটা ছিল যে আপনাকে পারচেস করতে হতো কত, আপনার 36 লাখ টাকা কিন্তু ক্যাশ পারচেস করতে পারেন। এখন কিন্তু আপনি বড় কোম্পানি হলে তার 50% পর্যন্ত আপনি কিন্তু আপনার এরকম ইনস্ট্যান্ট পারচেস করতে পারবেন। কিন্তু 50%-এর বেশি যদি ক্যাশ ট্রানজ্যাকশন হয় তখন এই অ্যামাউন্টের 25% আপনি ডিসঅ্যালাউ হয়ে যাবে। এটা কিন্তু একটা খেয়াল রাখতে হবে। যেমনি আমরা সুবিধা পেলাম, সঙ্গে সঙ্গে আমাদের এই প্রবলেমটাও দেখতে হবে। এরপরে 67 নম্বর সেকশনে একটা পরিবর্তন আসছে। এই 67 নম্বরে কি পরিবর্তন খেয়াল করেন, 67 নম্বরে পরিবর্তন হচ্ছে যে আপনার
আমাদের যে আমাদের ব্যাংক ট্রান্সফারে যে আমরা করতে পারতাম, হ্যাঁ, আপনার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমরা বলতে পারি যে কোনো ক্ষেত্রে কোনো কোম্পানি কর্তৃক অন্য কোনো ব্যক্তির নিকট ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনো পরিমাণ ঋণ গ্রহণ করে। তো সেখানে কি হচ্ছে যে ঋণ দেয়া নেওয়া যেত। আমরা এখানে জানি আমাদের যেখানে হচ্ছে স্বামী স্ত্রী, তারপর হচ্ছে ভাই বাবা মা, হ্যাঁ, এরকম ছিল বাবা মা। এখানে নতুন করে অ্যাড হয়েছে ভাই বোন, মানে আপন ভাই বোনের সাথেও এই ট্রানজেকশনটার এই চেঞ্জটা আসছে, মানে হাজব্যান্ড ওয়াইফ বাবা মার সাথে নতুন করে আপন ভাই বোন এই এই জিনিসটা অ্যাড হয়েছে। সো এটা আমরা দেখতে পারলাম। এরপরে আমাদের আরেকটা উল্লেখযোগ্য পরিবর্তন আসছে হচ্ছে 91 নম্বর সেকশনে। 91 সেকশন যদি আমরা দেখি যে 91 সেকশনে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে দেখেন, এখানে বলা আছে যে উক্ত আইনের 91 নম্বর ধারায় সারণী বিলুপ্ত করে অতঃপর নিম্নলিখিত সারণী যোগ করা হলো। সেটা হচ্ছে এখানে আপনি খেয়াল করেন মূল্য 10% হারে। তাহলে এখানে কি আসলো, 91 নম্বর সেকশনটা আগে আপনাকে পড়তে হবে, কারণ এই আইনটা যখন আপনি পড়বেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আগের যে লাস্ট অ্যামেন্ডেড মানে 2024-এর জুলাইয়ের পরে যে অর্থ বিলের মাধ্যমে যেটা আপনার অ্যাপ্রুভ ছিল ওই বইটা সাথে রাখবেন, তাহলে এই অ্যামেন্ডমেন্টগুলো ওর সাথে রিলেট করতে পারবেন। আদারওয়াইজ যদি অ্যামেন্ডমেন্ট পড়ে আপনি আসলে বুঝতে পারবেন না। 91-তে কি কি ছিল আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। 91 নম্বর সেকশনে ছিল হচ্ছে আপনার 91 নম্বর সেকশন ছিল আপনার স্পর্শতীত অর্থাৎ ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে বলা ছিল যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে বলা ছিল রয়্যালটি, ফ্র্যাঞ্চাইজি বা ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, শিল্প নকশা, উদ্ভিদের জাত ইত্যাদি ভৌগোলিক নির্দেশক যে পণ্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার যখন পেমেন্ট হবে পেমেন্টের ক্ষেত্রে বলা ছিল ভিত্তিমূল্য অর্থাৎ ইনট্যাঞ্জিবল অ্যাসেট যদি ট্রান্সফার হয় তার ভিত্তিমূল্য 25 লাখ টাকা অতিক্রম না করলে ছিল 10%, অর্থাৎ 25 লাখ টাকা 25 লাখ টাকা পর্যন্ত 10% ছিল। আর কি ছিল আপনার হচ্ছে ভিত্তিমূল্য 25-এর উপরে গেলে 12% ছিল। এখন এটাকে ফ্ল্যাট, এই যে 10 হচ্ছে কত 25 লাখ টাকা পর্যন্ত, 10% ছিল 25 লাখ টাকা পর্যন্ত, আর 25-এর উপরে হলে এটা 12% ছিল। এটাকে সহজ করে সিম্পলি করে দিয়েছে 10%। এখন 10%-এর আপনি যদি এই ধরনের কোনো স্থানান্তর হয় বা এটা যদি আপনি আপনার মাত্র 10% দিলেই হবে, সেটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল যে অ্যাসেটগুলো আছে ইনটেনজিবল অ্যাসেটের আপনার সম্পত্তি যদি অর্থ পরিশোধ করতে হয় বেচা কেনা হয় তার উপরে আপনার হচ্ছে 10% ফ্ল্যাট রেটে দিলে চলবে। সো এটা গেল 91 নম্বর সেকশন। এরপরে দেখেন আমাদের আরও একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে এর পরের সেকশনটা যদি দেখি আমরা খেয়াল করব। দেখেন আপনি যখন খুব নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন ধান, চাল, হ্যাঁ, এগুলো যখন ইম্পোর্ট করেন সেই ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনার ঋণপত্রের উপরে ঋণপত্র করতেন তখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আপনার কাছে 1% আগে কাটতো, 1% উচ্ছে কর্তন করতো এটার অ্যামাউন্টের উপরে। এটা এখন কমিয়ে 0.5% করা হয়েছে, অর্থাৎ আপনার যাতে করে আমরা কখনো যদি আটা, ময়দা, লবণ ইত্যাদি তেল এগুলো যখন ইম্পোর্ট হয় তাদের খরচটা কিছুটা কমবে, তাদের উচ্ছে কর্তন 1% থেকে 0.5% হয়েছে। তো এখানে আমরা দেখবো যে নিত্য প্রয়োজনীয় পণ্যর কিছুটা আমরা ছাড় হয়তো পাবো। 104 নম্বর সেকশনে আরেকটা পরিবর্তন আছে। 104 নম্বর যদি দেখি 104 নম্বর সেকশনে খেয়াল করেন, এখানে 104 নম্বর সেকশনটা আপনাদের বারবারই বলছি যে আপনার বইটা খুলবেন 104 নম্বর সেকশনে যে আপনি দেখবেন যে 104 নম্বরে কি আছে। সো 104 নম্বর সেকশনের সাথে আপনার পরিবর্তনটা দেখতে হবে। সো 104 নম্বর সেকশন এখানে আছে হচ্ছে, আমি আপনাদেরকে খুব সহজভাবে আসলে চেষ্টা করি। আচ্ছা, এখানে বলা আছে যে নিবাসী সুদ আয় হইতে কর্তন, অর্থাৎ দেখেন খেয়াল করেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি যদি ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেন, সেই লোনের এগেনস্টে যদি মুনাফা প্রদান করেন তাহলে সেক্ষেত্রে 10% উচ্ছে কর্তন করতে হবে। অর্থাৎ ধরেন আপনি ব্যাংক অথবা নন ব্যাংকিং NBFI নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এইটার থেকে লোন নেন তাহলে কোনো কথা নাই। সমস্যা হচ্ছে এটার বাদে যদি ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থেকে যদি প্রাইভেট অর্গানাইজেশন অন্য জায়গা থেকে লোন নেন সেই লোনের মুনাফা বা ইন্টারেস্ট পেমেন্টের সময় 10% কর্তন করতে হবে। এই 10% কর্তনটা আসলে আপনার হচ্ছে
আপনার এখানে ছিল, তো সেখানে একটা পরিবর্তন আসছে। পরিবর্তন হচ্ছে যদি আপনি এই 10% করার ক্ষেত্রে যদি এনবিআর অ্যাপ্লাই করেন তাহলে এইটা উচ্চ কর্তন থেকে আপনি মাপ পেতে পারেন, এটা হচ্ছে এখানে বলা আছে। আর 100 যে পরের সেকশন অর্থাৎ 106ও কিন্তু এই রিলেটেড কোশ্চেন আছে, সেটা হচ্ছে উক্ত আইনের 106 অর্থাৎ 106 কি আছে, 106 আপনি যদি পড়েন 106 পাবেন হচ্ছে সিকিউরিটিজ সুদ হইতে উচ্চ কর্তন সরকারি সিকিউরিটিজ অথবা ব্যাংক বা বাংলাদেশের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ ইস্যুর দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ডিসকাউন্ট মুনাফা বা সুদ প্রদানকালে তাহার হচ্ছে 5% কর্তন করতে হয়। 5 থেকে 10 করা হয়েছে, অর্থাৎ আপনি যদি বন্ড বা ডিভেঞ্চার বা এরকম কোনো সিকিউরিটিজে ইনভেস্ট করেন এবং সেই ইনভেস্টমেন্টের আগে যদি আপনার থেকে 5% কাটতো, এখন কিন্তু সেই ধরনের আপনার সিকিউরিটিজের সুদ থেকে 10% কাটা হবে। এটা বাড়ানো হয়েছে, এটা 5 থেকে 10% করা হয়েছে। এরপরে দেখেন 109 একটা পরিবর্তন আছে। 109 খেয়াল করেন, এখানে বলা আছে 109 যদি সেকশন আমরা দেখি, 109 নম্বর সেকশন বলা আছে, আপনারা কাইন্ডলি সবসময় পড়ার সময় বই, ভাড়া হতে উচ্ছে কর্তন, অর্থাৎ আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি অর্থাৎ গৃহ সম্পত্তি, হোটেল, গেস্ট হাউস এরকম যদি থাকে, তাহলে আপনি যদি ভাড়া দেন, আপনি ভাড়া যদি দেন, সেই ভাড়া দেওয়ার ক্ষেত্রে 5% যেটা আগে টিডিএস করার কথা ছিল এটা বাড়িয়ে 10% করা হয়েছে। সো এটা ইম্পর্টেন্ট যে আপনি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপনাকে হচ্ছে গৃহ সম্পত্তি ভাড়া দেওয়ার ক্ষেত্রে টিডিএসটা বেড়ে গেছে। আরেকটা ক্ষেত্রে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনার পরের সেকশন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে 110 হচ্ছে কনভেনশন সেন্টার, কনফারেন্স সেন্টার ইত্যাদি। অর্থাৎ কনভেনশন সেন্টার, কনফারেন্স সেন্টার অর্থাৎ আপনাদের কনভেনশন সেন্টার, যেমন আমরা সিডাপ মিলনায়তন ভাড়া নেই, আমরা বিভিন্ন ধরনের চিন্ময়টি ভাড়া নেই, এরকম যখন প্রোগ্রামের জন্য ভাড়া নেবেন তখন আপনার 5% টিডিএস এর থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। সো এই পরিবর্তনগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এটা না হলে যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে আমরা এটা বুঝতে পারবো না যে আসলে আমাদের টিডিএস ভিটিএস এর পরিবর্তনগুলো আমাদের দেখতে হবে, কারণ আমরা অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করবো এবং ইন্টারভিউ বোর্ডে এই ডিসকাশনগুলো বা এই কোশ্চেনগুলো আপনাদের করতে পারে। তো আশা করি ইনকাম ট্যাক্স রিলেটেড আরেকটা পরিবর্তনের দ্বিতীয় পার্টটা নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং জিনিসগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো সেকশন বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।